শামিন আলোর কণ্ঠ পেয়ে ঘুরে তাকায়। ঋতুর কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে। আলো এগিয়ে গিয়ে বলে, ভাইয়ের বউয়ের ব্যক্তিগত মুহূর্তে নাক গলানো অভদ্রতা মেয়র সাহেব, চলুন। শামিন হেসে ফেলে, তারপর বলে, জানি, তবে বোনের আনন্দ দেখে আনন্দিত হবার অধিকার আমার আছে। ঘুম থেকে উঠে ইহান নিজেকে ফুপির পাশে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলো। তাকে মাম্মার কাছে যেতে দেওয়া হয়নি দেখে অভিমানে ছোট্ট মনটা ভরে গেল। বিছানা থেকে নেমে উচ্চ শব্দে কাঁদতে শুরু করলো সে। ঈশিতা ঘুম থেকে ধরপড়িয়ে উঠে বসে। পরি একটু বাইরে গিয়েছিল, দৌড়ে ইহানের কাছে আসে। ইহানের গালে হাত বুলিয়ে বলে, কাছো কেন ইনান? আমি মাম্মামের কাতে যাব। পাপা কোথায়? বলো বাবা কোথায়? কাঁদতে কাঁদতে জানতে চাই ইহান। ঈশিতা ইহানকে আগলে নিয়ে বলে, একটু পরে তোমাকে নিয়ে যাব আমার সোনা। তুমি জানো তোমার একটা ছোট ভাই হয়েছে, খুব সুন্দর একটা ছোট ভাই। ইহানের ছোট ভাইয়ের কথা শুনে অভিমান হয় খুব। ছোট ভাই হলে মাম্মা পাপারা তাকেই আদর করে শুধু। তাদের ক্লাসের রাফি বলেছে, রেগে মেগে ইহান ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। ইহানের পিছু পিছু ছুটে আসছিল পরি। হঠাৎ সামনে ইসমামকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। একটুর জন্য ইসমামের সাথে ধাক্কা লাগেনি তার। ইসমাম কিছু সময় পরির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে ওঠে, পরি কি বলবে কিছু বুঝতে পারছে না। এভাবে বলার কি আছে? পরি কি কিছু ইচ্ছে করে গায়ে পড়ে? নিজের দোষ কখনো দেখে না। পরিও তো বলতে পারে সবসময় সেই পরির রাস্তায় এসে পড়ে ঠেলাগাড়ির মতো। পরির নিরাপত্তা দেখে ইসমাম হেসে ফেলে। মাথা তুলে ইসমামকে এক পলক দেখে ইহানকে ডাকতে ডাকতে এগিয়ে যেতে থাকে পরি। ইসমাম দাঁড়িয়ে পরিকে দেখতে থাকে। কিছুটা দূরে গিয়ে পরি পিছু ফিরে তাকায়। ইসমামের দিকে অনর্থক দৃষ্টি দিয়ে সামনে পা বাড়াতেই দরজার কপাটে সজোরে মাথায় বাড়ি খায়। ইসমাম বড় বড় চোখ করে ফেলে। তারপর পরীর দিকে এগিয়ে যাবে, তার আগেই কপালে হাত চেপে ধরে পরি আড়াল হয়ে যায়। রাগে তার ইচ্ছে করছে মাথায় আরেকটা বাড়ি দিতে। সব সময় তার সাথেই এমনটা হবে কেন? ইসমাম দাঁড়িয়ে নিশ্চুপ হাসতে থাকে দীর্ঘ সময় ধরে। ফোনের ভাইব্রেশনের শব্দে ইসমাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোনটা হাতে নেয়। ফিহা নামের মেয়েটি ফোন দিচ্ছে তাকে। নাম্বারটা তার ফোনে সেভ করে দিয়েছিল ঈশিতা। এর আগে ভাইয়ার চাপে পড়ে দুবার কথা হয়েছিল মেয়েটার সাথে। টুকটাক সৌজন্য আলাপ হয়েছিল শুধুমাত্র। এখন এত রাতে মেয়েটির ফোন দেখে সে অনেকটাই অবাক হয়েছে। ফোনটা রিসিভ করতে গিয়ে করে না সে। এখন একটুও কথা বলতে ইচ্ছে করছে না। মির্জা বাড়ির নতুন সদস্যের নাম রাখা হয়েছে ইরফান। তাকে ঘিরেই মির্জা বাড়ির লোকের যত আহ্লাদ, যত আনন্দ। সবাই তাকে পেয়ে অসম্ভব খুশি। মুখ ভার করে থাকে শুধু একজন, তার নাম ইহান। মুখ ভার করে স্কুলে যায়, স্কুল থেকে ফিরে মুখ ভার করে বড় মা আর বড় বাবার ঘরে বসে থাকে। মাম্মা পাপার রুমে সে যাবে না, ওখানে ভাইকে বেশি আদর করা হয়। তারও ইচ্ছে করে মাঝে মাঝে ভাইকে আদর করে দিতে, কিন্তু তার কোলে ভাইকে দেওয়া হয় না, তাই সে যাবে না। আলোর কাছে আজকের দিনটা সবচেয়ে ব্যস্ততম দিন। আজ ফুলির মা এবং সীতারা দুজনেই ছুটিতে আছে। ঈশিতা আজ শান্তর রিসেপশনের তোড়জোড় চলছে বাড়িতে। হাতে রাজ্যের কাজ। ইরফানের বয়স 1 মাস হয়েছে। ঋতু তাকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। বাড়ির সব ব্যাপার এবং ইহানকে আলোই দেখে। অবশ্য তার মেয়র সাহেব সবসময় চেষ্টা করে তার কাঁধ থেকে কিছু দায়িত্ব সরিয়ে নিজের কাঁধে নেওয়ার, কিন্তু সামনে এমপি ইলেকশন নিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরে প্রায়শই খেতে আসে না শামিন। একেবারে রাত করে বাড়িতে ফেরে এবং নিয়ম করে বউয়ের ছাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। আবার ঘুম থেকে উঠে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আলো একদিন হুমকি দিয়ে বসে, এমন করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব মেয়র সাহেব। শামিন হেসে বলে, লাভ কি? রাত 12টায় তো ঠিকই দরজা খুলে স্বামীকে ঘরে ঢোকাবে। শুধু শুধু কষ্ট করে ও বাড়িতে কেন যাবে? রাগ করতে হলে এ বাড়িতে বসেও দিব্যি রাগ করা যায়। আলো শাড়িগুলো আলমারিতে তুলে রাখতে রাখতে মনে হেসে ফেলে কথাগুলো ভেবে। আলমারিতে আরও নতুন 6টা শাড়ি যোগ হয়েছে। 4টের রং কমলা। কি অদ্ভুত একটা লোক, প্রত্যেক মাসে কিছু নির্দিষ্ট দিনে একটি করে শাড়ি নিয়ে এসে আলোর হাতে দেয়। যখনই তাকে জিজ্ঞেস করা হয় আজ কেন শাড়ি দিলেন, গম্ভীর কণ্ঠে ভাষণ দেওয়ার মতো করে বলবে,
আজ অমুক দিন, এই দিনে বউকে একটা শাড়ি কিনে না দিলে স্বামিত্বের অপমান হয়। গত শুক্রবার একটা শাড়ি এনে একইভাবে হাতে তুলে দিয়েছিল মেয়র সাহেব। আলো অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ কেন? আজ তো শোক দিবস। শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সেটাই, আজ শোক দিবস। শাড়ির রং এজন্যই কালো। শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি দিতে হয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনাদের পলিটিশিয়ানদের সব কিছু জুড়েই দেখছি বঙ্গবন্ধু ও দেশ। একজন বাসর ঘরে বউকে বঙ্গবন্ধুর গান শোনায়, আর তাদের লিডার শোক দিবসে বউকে কালো রঙের শাড়ি উপহার দেয়। আলো উচ্চ শব্দে হেসে ফেলে। সেদিনের কথা মনে করে ইহান বিছানায় বসে ড্রয়িং করছিল। মাথা তুলে বড়মার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি হাঁটতো কেন বলো বাবা? আলো কিছু বলতে যাবে তখনই শামিন হন হন করে ঘরে ঢুকে বিছানায় বসে পড়ে। আলো অবাক হয়ে যায় অসময়ে শামিনকে এভাবে বাড়িতে দেখে। শামিনের দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বলে, কি হলো, বাইরে ঝামেলা করে এলেন নাকি? আবার কোন মেয়েকে তুলে আনলেন? না মানে এর আগেও তো ইলেকশন জিততে মেয়ে তুলে এনেছিলেন। তাই বললাম, এমনিতে আমার কোনো আপত্তি নেই, এক হাতে সংসারটা সামলাতে বেশ হিমশিম খাচ্ছি, দু একজন সঙ্গী থাকলে বেশ হতো। শেষের কথাটা বলে আলো হাসছে। শামিন আলোর দিকে তাকায়, বিরক্ত কণ্ঠে বলে ওঠে। ফিহা মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। আলো স্তব্ধ হয়ে যায়। শামিন বলে, বয়ফ্রেন্ড আছে, পরিবারের মতো বিয়ে করতে ইচ্ছুক নয়, সেটা আগে বললে কি হতো? আজ ওদের বিয়ের কথা পাকা করতে চাচ্ছিলাম, কি একটা কাণ্ড ঘটে যেত তবে। আলো শামিনের পাশে বসে বলে, ভালোই তো হয়েছে, বিয়ের দিন পালিয়ে গেলে ব্যাপারটা বিশ্রী লাগতো। শামিন আলোর দিকে তাকায়, বলে, আমি ভাবছি অন্য কথা। আমার ভাইয়ের কপালে কি বউ নেই? কি অদ্ভুত, সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে। কোনো মেয়েকে বিশ্বাস করে ভাইয়ের সাথে বিয়ে দিই, বিয়ের 2 দিন পরে বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেলে। আলো কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আমতা আমতা করে বলে ওঠে, আমি একটা কথা বলবো? বলো। পরীকে কেমন লাগে? কত সুন্দরী, ডাক্তারি পড়ছে, ভদ্র, আমরা চিনি, ওকে জানি, ওকে ইসমামের পাশে মানায়। শামিন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো অস্ফুট স্বরে বলে ওঠে, আচ্ছা থাক, বাদ দিন, আমি এমনিই বললাম, বাদ দিন। শামিন বলে ওঠে, গ্রেট গ্রেট আসিয়া, এমনটা তো কখনো মাথায় আসেনি আমার। দারুণ ব্যাপার হবে, খুব মানাবে, 100 বার মানাবে, 1000 বার মানাবে। আলো অবাক চোখে তাকিয়ে আছে। শামিনকে খুবই উচ্ছ্বসিত লাগছে। শামিন বলতে থাকে, এক মুহূর্ত দেরি করব না আমি, এক মুহূর্তও না। এক্ষুনি পোনা চাচার সাথে আলাপ করব আমি। আগে ওদের দুজনের সাথে আলাপ করে নিন। অস্ফুট স্বরে বলে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, দুজনের সাথে আগে আলাদা আলাদা কথা বলে দেখুন, দুজনের থেকে মতামত নিন, তারপর কথাবার্তা আগান। হুট করে কিছু করা ঠিক হবে না। শামিন আলোর দিকে তাকায়। এক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, তোমাকে অনেক বুঝদার এবং সংসারী লাগছে, একেবারে হোসনে আরা শান্তির মতো। এসো, আমি একটা থ্যাংক ইউ দেই তোমাকে। আলো মাথা ঘুরিয়ে ইহানের দিকে তাকিয়ে শামিনের দিকে তাকায়, চোখ পাকিয়ে বলে, এগুলো ইহান রয়েছে। শামিন অবাক হওয়ার ভান করে বলে, কি, আমি কিছু খারাপ বলেছি? আমি বলেছি থ্যাংক ইউ দিতে চাই, সরাসরি চুমুর কথা তো বলিনি। আলো কান চেপে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করুন, মুখে কি কিছুই আটকায় না আপনার? না, তোমার মুখে যেমন গালাগালা আটকায় না তেমন। বাচ্চার সামনে যত সব উল্টাপাল্টা কথাবার্তা। শামিন আলোর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, তো এটাই তো উচিত, ওদের শেখাতে হবে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। আলো শাড়ির আঁচল কাঁধে তুলে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। এই লোকটা একবার শুরু হলে সহজে চুপ করে না, তারই ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। শামিন পেছন থেকে আলোকে কিছুক্ষণ ডাকে, তারপর হেসে আপন মনে বলে ওঠে, আশ্চর্য, সচেতনতামূলক কথাবার্তা বললে জনগণ এভাবে খেপে যায় কেন? নারীর প্রতি সহিংসতা নয়, নারীকে ভালোবাসার বিভিন্ন টেকনিক শিখতে হবে এই প্রজন্মকে। এই প্রজন্মকে ভালো ভালো শিক্ষা না দিলে এরা দেশ এগিয়ে নিয়ে যাবে কি করে? স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে তাহলে? লাইব্রেরিতে চুপচাপ বসে আছে ইসমাম। তার সামনে একটা কফির মগ, অর্ধেকটা পরিমাণ কফি রয়েছে মগে, যা কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য। কিন্তু ইসমাম ডান হাতে মগটা তুলে নিয়ে চুমুক দেয়। তার চোখ মুখের কোনো ভাবান্তর নেই।
অবশ্য কিছুক্ষণ আগে তার সাথে যা ঘটে গিয়েছে এতে এই ঠান্ডা কফি তার গলা দিয়ে দিব্যি নেমে যাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনায় আলোকপাত করা যাক। ইসমামের জন্য পছন্দ করে রাখা পাত্রী পালিয়ে গিয়েছে। এটা ইসমামের জন্য একটা স্বস্তির খবর হলেও ইয়াসার মির্জার জন্য একটি দুঃসংবাদ। ইসমাম খবরটা পেয়েই লাইব্রেরিতে ঢুকে বসে থাকে বই হাতে নিয়ে। শামিন একটু আগে লাইব্রেরিতে এসে ইসমামের মুখোমুখি একটা চেয়ারে বসে কাশি দিয়ে ইসমামের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ইসমাম বই সামনে থেকে সরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায়। শামিন নড়ে চড়ে বসে বলে ওঠে, তোর সাথে একটা কথা ছিল। দুইটা বলো। কিছু মনে করিস না, মেয়ের পরিবারও জানতো না মেয়ের সম্পর্ক আছে কোনো ছেলের সাথে। ইসমামের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছয়। ভাইয়া এমন করে কথা বলছে যেন ইসমাম বিয়ে ভাঙার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। শামিন ইসমামের দিকে তাকিয়ে থাকে তার জবাবের অপেক্ষায়। ইসমাম ঠান্ডা গলায় বলে ওঠে, কিছু মনে করিনি, ইটস অল রাইট। শামিন চুপ হয়ে যায়। ইসমাম বুঝতে পারছে তার ভাই শুধুমাত্র এটা বলার জন্য আসেনি, তাই নিজে থেকেই জিজ্ঞেস করে, বলো আবার কি? আরেকজনকে দেখতে যেতে হবে? কাকে? আমি যাব? এখন যাও এখান থেকে। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে। পরীকে তোর কেমন লাগে ইসমাম? ইসমাম হতভম্ব হয়ে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন বলতে থাকে, তোর জন্য পরীকে পছন্দ করেছে তোর বড় ভাবি। ইসমাম দ্বিতীয়বারের মতো অবাক হয়। অবাক চোখে তাকিয়ে বলে ওঠে, বড় ভাবি? আমারও খুব পছন্দ পরীকে। এসব কথা আগে মাথায় আসলে কখনোই এখানে সেখানে পাত্রী দেখে বেড়াতাম না। তুই যদি আপত্তি না করিস তাহলে আমি পোনা চাচার সাথে কথা বলি। এখন তোর যদি মনে হয় পোনা চাচা এই বাড়ির কেয়ারটেকার, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি পোনা চাচাকে কখনোই কেয়ারটেকারের মতো দেখিনি, তুই জানিস। সে আমাদের শুভাকাঙ্ক্ষী, বাবার দূর সম্পর্কের আত্মীয়। কখনোই তাকে আমি ওই চোখে দেখিনি, বাবাও না। ইসমাম ভাইকে থামিয়ে দিয়ে বলে, এত ফর্মালিটি করে কথা বলছো কেন? পোনা চাচাকে আমিও ওই চোখে কখনো দেখি না। যেই লোকটার কাঁধে চড়ে বড় হয়ে ওঠা, তাকে ওই চোখে দেখবো? তাহলে আমি কথা বলবো পরী আর তোর ব্যাপারে। চাইবো তোর জন্য পরীর হাত। অমন ভালো মেয়ে, মেধাবী, ভদ্র। তোর বড় ভাবি নাকি বেশ মনে ধরেছে পরীকে। ইসমাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, বড় ভাবির বেশ মনে ধরেছে। হুম তোমারও বেশ মনে ধরেছে। হুম ঠিক আছে, তুমি আর বড় ভাবি যা ভালো মনে করো। তোমরা খুশি হলে আমারও ভালো লাগবে। এখন যাও, আমি বই পড়ছি। ইসমাম শামিনকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতের বইটার পাতা উল্টাতে থাকে। শামিন ভাইয়ের থেকে মৌন সম্মতি পেয়ে যার পরনাই খুশি হয়ে যায়। তৎক্ষণাৎ সে ছুটে যায় পরীর কাছে। ইসমাম সেই থেকে লাইব্রেরি ঘরে বসে আছে ভাবলে সেহীন হয়ে। ঠান্ডা কফিটা পুরোটাই গিলেছে। তাকিয়ে থেকেছে হাতের বইটার দিকে অনর্থক। একবার পরীর কথা ভাবল সে। ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, ওই অদ্ভুত মেয়েটাকে। শামিনের কাছে আপত্তি জানালে অবশ্যই শামিন ইসমামের কথা শুনতো, কিন্তু কি লাভ? পরি না হলে অন্য কেউ, অন্য কেউ না হলে অন্য কেউ, আর কত? এভাবে আর কত? কারো পায়ের আওয়াজে ইসমাম মাথা তুলে তাকায়। ভেবেছিল ভাইয়া এসেছে। পুনরায় বইয়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলে ওঠে, বললাম তো আমি রাজি। আবার এলে কেন? যাও। আমার আপনার সাথে কথা ছিল। পরীর গলার আওয়াজে ইসমাম চমকে উঠে তাকায়। সে এই মেয়েটাকে একেবারেই আশা করেনি। পরী মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। ইসমাম নড়ে চড়ে বসে বলে, বলো। এই বিয়েতে আমি রাজি নই। ভাইয়াকে প্লিজ বুঝিয়ে বলবেন একটু আপনি। আমার আপত্তি জানানোর সাহস নেই ভাইয়াকে। ইসমাম পরীর দিকে তাকিয়ে থাকে বোকার মতো। কিছু সময় পরে নিচু স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, বলবো, যাও। পরী চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, কি হলো, যাও। আপনি কি কিছু মনে করেছেন? মনে কেন করব? তুমি একজন শিক্ষিতা এবং প্রাপ্তবয়স্ক মেয়ে। ভাইয়া ভাবির খেয়াল খুশিতে তোমার জীবন চলতে পারে না। আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো, তুমি যাও। পরী যায় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, আপনার মধ্যে কোনো খুঁত নেই। যে কোনো মেয়েই আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে।
দয়া করে এই প্রত্যাখ্যান আপনি অপমান হিসেবে নেবেন না। ইসমাম খুব ভালো করে পরীকে দেখতে থাকে। অসম্ভব রকমের সুন্দরী এই মেয়েটাকে এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক লাগছে। কথাবার্তা বলছে বড় মেয়েদের মতো, আচরণ স্বাভাবিক এবং সহজাত, কোনো ধরনের ন্যাকামি নেই সংলাপে। ইসমামের খুবই আগ্রহ জাগে মেয়েটিকে কেন তাকে প্রত্যাখ্যান করেছে তা জানতে। লাজুক এবং নমনীয় দেখতে মেয়েটির কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকতেই পারে। জিজ্ঞেস করবে না করেও ইসমাম মুখ ফসকে বলে ফেলে, বয়ফ্রেন্ড আছে? পরি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। ইসমাম বলতে থাকে, বেশ, মন দিয়ে পড়াশোনা করো, এটা বিয়ে করার সময়ও নয়, ভাইকে ম্যানেজ করবো। আমি আসলে কারো জীবনে সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকতে চাই না। ইসমামের কথা শেষ না হতেই পরি বলে ওঠে। ইসমাম কপাল কুঁচকে বলে ওঠে, সান্ত্বনা পুরস্কার? হোয়াটস দ্যাট? কিছুক্ষণ চুপ করে থেকে পরি নিচু স্বরে বলতে থাকে, প্রথম প্রেম হচ্ছে একজন পুরুষের কাছে একটা ট্রফির মতো, যেটা জিতলে নিজের জন্ম সার্থক মনে হয় তাদের কাছে। হারলে জীবনে যত বিকল্প নারী আসুক না কেন, তারা মনে করে ওটা তাদের সান্ত্বনা পুরস্কার। আমি কোনো সান্ত্বনা পুরস্কার হতে চাই না কোনো পুরুষের কাছে। ইসমাম পরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে ওঠে। মেয়েটার বয়স কত? 22 কি 23 বছর? তার থেকে 4-5 বছরের ছোট, কিন্তু বাস্তবতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার আছে, বোঝাই যাচ্ছে। পরি ইসমামকে হাসতে দেখেই মাথা তুলে তাকায় ইসমামের দিকে। ইসমাম হাসতে হাসতে বলে, অনেক বড় বড় কথা বলতে পারো দেখছি। আচ্ছা যাও, ভাইয়ার ভাবিকে আমি খুব করে বলে দেব তোমাকে যাতে সান্ত্বনা পুরস্কার না বানানো হয়। তুমি অবশ্যই ট্রফি হবে কারো না কারো লাইফে, যে তোমাকে পেয়ে ধন্য হয়ে যাবে। ট্রফির মতো সাজিয়ে রাখবো তোমাকে, তোমার অনুভূতিকে। এখন যাও, মন দিয়ে পড়াশোনা করো। ভাইয়া যদি জানে আমি আপনাকে রিজেক্ট করেছি, তবে ভাইয়া খুব কষ্ট পাবে। আমি কোনো অবস্থাতেই ভাইয়াকে কষ্ট দিতে চাই না। আমতা আমতা করে বলে ওঠে পরি। ঠিক আছে, যাও, ভাইয়াকে বলবো আমার তোমাকে পছন্দ হয়নি। পরি চুপচাপ ইসমামের ঘর থেকে বের হয়। দরজার বাইরে দাঁড়িয়ে সে ঘুরে আবারও ইসমামের দিকে তাকায়। ইসমাম তার দিকে তাকিয়েছিল। ম্লান হেসে পুনরায় বই হাতে নেয়। পরি দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইসমাম বই হাতে নিয়ে মুচকি হাসে। যতটা ন্যাকা মনে হয়েছিল ততটা ন্যাকা নয় এই মেয়েটা। স্বামীনের চেঁচামেচিতে পরির ঘুম ভেঙে যায়। এই সপ্তাহে সে হোস্টেলে যায়নি। ঈশিতার অনুরোধে বাড়িতেই ছিল। অবশ্য স্বামীন বরাবর তাকে ধমকাতো বাড়িতে না থেকে হোস্টেলে কেন থাকে সেজন্য। চেঁচামেচির আওয়াজটা আসছে ইসমাম মির্জার ঘর থেকে। ঘরের বাইরে আলো ইরফানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মুখে দিয়ে খুব মজা করে চুষছে ছোট প্রাণটা। আলো সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার কান শুনছে দুই ভাইয়ের কথোপকথন। পরি ঈশিতার ঘর থেকে বাইরে উকি দিয়ে দেখে, ধীর পায়ে এগিয়ে যায়। ইসমাম ল্যাপটপে কিছু একটা টাইপ করে যাচ্ছে। স্বামীনের দিকে সে মাথা তুলে তাকায় না। স্বামীন গলায় স্বর উঁচু করে বলতে থাকে, প্রথমে কেন রিজেক্ট করলি না? আমি যখন পরীর সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি তখনই কেন রিজেক্ট করলি? এখন আমি পরীকে, পোনা চাচাকে কি জবাব দেব? তুই কেন করছিস এমন ইসমাম? তোমার কোনো জবাব দিতে হবে না, আমি পোনা চাচা আর পরীর কাছে মাপ চেয়ে নেব। কিবোর্ডে টাইপ করতে করতে ঠান্ডা গলায় বলে ইসমাম। স্বামীন কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে ইসমামের হাত থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। ভাঙচুরের আওয়াজে পরি কেঁপে ওঠে। মানুষটা তার জন্যে এত কথা শুনছে ভাইয়ার। পরি ঠিক করলো সে ভাইয়াকে সত্যিটা বলে দেবে। ইসমামকে সে রিজেক্ট করেছে, ইসমাম নয়। ইসমাম চুপচাপ বসে আছে। তার যে একটা ল্যাপটপ ভেঙে গিয়েছে সেদিকে তার কোনো হেলদোল নেই। স্বামীন কয়েক মুহূর্ত ইসমামের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে পরীর সামনে পড়ে যায় স্বামীন। পরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক পলক পরীকে দেখে স্বামীন নিজের ঘরে চলে যায়। আলো ইসমামের ঘরের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকেই ইরফানকে কোলে নিয়ে স্বামীনের পিছু পিছু চলে যায়। পরি ইসমামের ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বিছানার ওপরে চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি ভাঙা ল্যাপটপের দিকে। ঘড়ির কাঁটা রাত 11:30 ঘরে। পরি হাতের বইটা পাশে সরিয়ে রেখে ঈশিতার দিকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে শান্তর সাথে কথা বলছে সে। এদের কথা
ফুরাতেই চায় না। পরি শুনতে পারে না এরা এত কি কথা বলে সারাদিন, কোথা থেকে খুঁজে পায় এত কথা। 3 দিন পরে শান্ত ভাইয়া ঈশিতা আপুকে অনুষ্ঠান করে নিজের বাসায় নিয়ে যাবে। তার অফিসের কাছেই 2 বেডরুমের চমৎকার দেখতে একটি ছোট ফ্ল্যাট ভাড়া করেছে শান্ত। সেদিন শান্তি নীড়ে এসে আলো আর পরীকে নিয়ে গিয়েছিল ফ্ল্যাট সাজাতে। আলো আর পরী খুব সুন্দর করে ঈশিতার নির্দেশ মতো গোটা ফ্ল্যাট সাজিয়ে দিয়ে এসেছিল। ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে পরী পশ্চিমের টানা বারান্দার দিকে যায়। হঠাৎ তার মনে হলো ইসমাম সেখানে আছে। দরজা ঠেলে দেখতে পেল তার অনুমান ঠিক, ইসমাম দাঁড়িয়ে আছে। কারো পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকাতেই পরীকে দেখে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার হাতে একটা সিগারেট এবং আজ সে সিগারেটটা পা দিয়ে পিষে দেয় না, হাতে ধরেই দাঁড়িয়ে থাকে। পরী ধীর পায়ে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ইসমাম চুপচাপ। কিছুক্ষণ পরে পরী বলে ওঠে, সরি, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হয়েছে। ভাইয়া রাগ করে আছে আপনার উপর আমার জন্য, আপনার সাথে কথা বলছে না। ইসমাম ম্লান হাসে, তারপর বলে, ওই লোকটা আমার ভাইয়া। দেখবে কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে ফল কেন খাচ্ছি না বলে বোকাচোকা করছে। পরী মাথা নিচু করে মৃদু হেসে বলে, আপনার জীবনে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মনে করো ভাইয়া আমার জীবন। আমার জুতার ফিতে বেঁধে দেওয়া থেকে শুরু করে আমার সব দোষ নিজের মাথায় নিয়ে বাবার কাছে বোকা শোনা, মায়ের হাতে মার খাওয়া, সবসময় আমাকে আমাদের আগলে রেখেছে। এবারই সবার জীবনই সামিন ইয়াসার মির্জা কেন্দ্রিক। আমার আর বাবার জীবনও কিছুটা ভাইয়া কেন্দ্রিক। ভাইয়া শুধু আমাদেরকে দিয়ে গিয়েছে, প্রতিদানে কখনো কোনো কিছু চাইনি। আজ ভাইয়াকে এক প্রকার ঠকিয়েছি আমি, তাই না? প্রশ্নটি করে পরী ইসমামের দিকে তাকায়। ইসমাম 2 মিনিট চুপ করে থেকে বলে, ছোট মানুষ, এত কিছু মাথায় নিতে হবে না। ভাইয়া তোমাকে যা যা দিয়েছে তার বিনিময়ে ভাইয়া আর তার পরিবারকে ফ্রিতে চিকিৎসা দিও। বাই দ্য ওয়ে, তোমার এক্সাম কবে? নেক্সট মান্থে। প্রস্তুতি ভালো না? মানে তোমাকে সব ধরনের বাজরামি করতেই দেখা হয়, শুধুমাত্র একাডেমি বই ধরতে দেখি না। পরী হেসে ফেলে। হঠাৎ করে তার মনে হলো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা অবিকল ইয়াসার মির্জার মতো, একটুও রামগরুরের ছানা নয়। ইসমাম এক পলক পরীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পরী রেলিং ধরে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, আপনার প্রাক্তন অনেক সুন্দর ছিল। ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরী চুপ হয়ে যায়। ইসমাম বলে ওঠে, সৌন্দর্য বেহিক এবং অভ্যন্তরীণ 2 ধরনের। বেহিক সৌন্দর্যের কথা যদি বলি, তার গায়ের রংটা একটু চাপা ছিল। আর অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা যদি বলি, তবে তার মন ছিল একেবারে সাদা, কোনো ভেজাল নেই, ফকফকা, তোমার গায়ের রঙের মতো ফকফকা। ইসমামের কথায় খিলখিলিয়ে হেসে ফেলে। ইসমামের কাছে পরীর বাচ্চা সুলভ আচরণ হঠাৎ করে বিরক্তিকর লাগছে না, যেন পরীকে হাসাতে পেরে তার ভালো লাগছে, যেন পরীকে হাসাতে পেরে তার নিজেরই খুব ভালো লাগছে। পরী হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ক্ষণবাদে পরী বলে ওঠে, তাকে মিস করেন? ইসমাম পরীর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অন্যের স্ত্রীকে মিস করবো কেন? আমাকে কি তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের নিব্বা মনে হয়? আমি যথেষ্ট বাস্তববাদী একজন লোক, বাস্তবতাকে খুব সহজে হজম করে নিই। তোমার কোনো ধারণা নেই। সে সবসময় একটা রেসপেক্টের জায়গা হয়ে থাকবে আমার কাছে, আর কিছুই নয়। পরী চুপ করে থাকে। হঠাৎ করে এই লোকটার কথা শুনতে খুব ভালো লাগছে তার। আগে কত হেসেছে লোকটার দেবদাসের মতো অবস্থা নিয়ে, এখন পরী নিজের কাছে নিজেই বেশ লজ্জিত। ইসমাম চুপ করে থেকে বলে ওঠে, তা তুমি কখনো কাউকে পছন্দ করনি? পরী মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, করেছিলাম। আমার এক ক্লাসমেটকে 13 দিনের জন্য পছন্দ করেছিলাম। প্রথমে আমাকে ইয়াসার মির্জার আপন বোন ভেবেছিল, তাই একটু ঘুরঘুর করছিল আমার পিছু পিছু। পরে যেই শুনেছে আমি কেয়ারটেকারের মেয়ে, কেটে পড়েছে। হাসতে হাসতে বলে পরী। ইসমাম পরীর দিকে তাকায়, তারপর বলে, তোমারও মনের মানুষ ছিল তো? এখন তো এটা বলাই যায়, তুমিও তোমার হাজব্যান্ডকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেখবে। আমাদের যদি বিয়ে হতো তাহলে আমরা দুজনের সান্ত্বনা পুরস্কার হতাম। কি আশ্চর্য! পরী হেসে ফেলে। ইসমাম দীর্ঘ সময় পরীর দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা যাও, ঘুমাও। তোমার জন্য অনেক শুভকামনা। আশা করি জীবনে এমন একজন সঙ্গী পাও যে তোমাকে ট্রফি হিসেবে দেখবে, কোনো সান্ত্বনার পুরস্কার হিসেবে নয়।
আপনিও এমন কাউকে খুঁজে পাবেন আশা করি। অস্ফুট স্বরে বলে পড়ি। বারান্দা থেকে চলে আসে। আসার সময় ঘুরে এসে আবারও এক পলক ইসমামকে দেখে। রেলিং ধরে ওদিকে ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে লোকটা। শামিন একটু নড়তেই আলো টের পেয়ে যায় শামিন ঘুমায়নি। হাত বাড়িয়ে বেডসাইডের বাতি জেলে আলো উঠে বসে। শামিন কপালে হাত দিয়ে শুয়েছিল। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে বলে। ঘুমাওনি? আলো শামিনের কাছে এগিয়ে এসে তার কপাল থেকে হাত সরিয়ে নেয়। একটু ঝুঁকে শামিনের চুলের ভিতর আঙ্গুল ঢুকিয়ে মাসাজ করে দিতে দিতে বলে। মাথা ধরেছে খুব, এই জন্য বুঝি জেগে আছেন? ডাকলেন না কেন? শামিন হেসে আলোর ডান হাত টেনে হাতের পিঠে চুমু খায়। তারপর নিজের গালে আলোর হাতটা বুলিয়ে দিতে দিতে বলল। কি অবস্থা করেছো নিজের? কেমন অসুস্থ লাগছে তোমাকে? আমার দোষ, এত ব্যস্ততায় তোমার একটুও খেয়াল রাখতে পারি না। সামনে ইলেকশনের চাপ, এজেন্সির কাজ, দলের কাজ, ভাই বোনকে সময় দিতে গিয়ে তোমাকে খুব কম সময় দিয়ে ফেলি আমি। তুমি কি রাগ করো? আলো হেসে ফেলে, তারপর বলে ওঠে। এই সব কিছুর আপনার জীবনের অংশ। এদের প্রাপ্য সময়টুকু আপনি অবশ্যই দেবেন। আমি কেন রাগ করব? তাছাড়া আমি কি ছোট বাচ্চা যে আমার খেয়াল রাখতে হবে? শামিন উঠে বসে, আলোকে বুকে টেনে নিয়ে বলে। না, তুমি ছোট বাচ্চা নও, শুধুমাত্র মা বাবার আদরের দুলালি। আমার শ্বশুর বিশিষ্ট সাংবাদিক আতাউর আলম 2 বেলা আমাকে ফোন করে নালিশ করছে তুমি তাদের ঠিকমতো ফোন করে কথা বলো না। এমনটা কেন হচ্ছে? মিথ্যা কথা। সন্ধ্যায় আব্বুর সাথে কথা বললাম, ওনারা আপনার কাছে বানিয়ে বলেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। একটু ফ্রি হলেই ও বাড়িতে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? আলো মাথা নাড়ায়। শামিন বলতে থাকে। আলোদের শুরুতে আন্ডার এস্টিমেট করা হয়, আলোরা কিন্তু খুব ভালো বউ হয়। আলো হাসে, অস্ফুট স্বরে বলে ওঠে। ভালো বউ কিনা জানি না, তবে বুঝতে পারছি আমার শিকড় ছড়িয়ে যাচ্ছে এই বাড়িতে। একটু একটু করে জড়িয়ে যাচ্ছি আমি। আমার অস্তিত্ব এই বাড়ির প্রত্যেকটা ইটের সাথে মিশে যাচ্ছে। শামিন 2 মিনিট আলোর দিকে তাকিয়ে থেকে ওকে আরো নিবিড়ভাবে আলিঙ্গন করে। শামিনের উষ্ণ স্পর্শ পেয়ে আলো 2 চোখ বন্ধ করে ফেলে। সে হঠাৎ টের পাচ্ছে তার বড্ড অস্বস্তি হচ্ছে। ইদানিং সে ভালো করে লক্ষ্য করেছে শামিন তাকে কাছে টানলেই তার খুব অস্বস্তি বোধ হয়। শরীরটা ভীষণ ক্লান্ত, অবসন্ন লাগে। এ রাজ্যের অবসাদ ঘিরে ধরে তাকে, কিন্তু এর সঠিক কারণ সে জানে না। জানলে শামিনকেও ব্যাখ্যা করতে পারত। অবশ্য শামিন কখনোই আলোর অনুমতি ব্যতীত আলোকে গভীরভাবে স্পর্শ করে না, কখনোই নিজের পুরুষ মনের ইচ্ছেটাকে বড় করে দেখে না। আলোর অনুমতি পড়ার চেষ্টা করে আগে। কিভাবে যেন এই লোকটা আলোকে পড়ে ফেলে খুবই সহজে। আলোর অস্বস্তি টের পেয়ে শামিন থেমে যায়। শক্ত বাহুডোর থেকে আলোর পাতলা ফিনফিনে শরীরটা আলগা করে আলোর চোখে চোখ রাখে। স্বামীকে উপেক্ষা করার অপরাধ বোধে ভুগছে আলো, তার চোখের দৃষ্টি সেটাই বলছে। শামিন তাকে ভুলতে না দিয়ে কপালে প্রগাঢ় এক চুম্বন এঁকে দেয়। আবেশে 2 চোখ বন্ধ করে ফেলে আলো। শামিন এমনভাবে বালিশে শুইয়ে দিয়েছে তাকে যেন আলো কোনো ছোট বাচ্চা। আলোকে সন্তর্পণে রাখা উচিত, নয়তো তার ঘুম ভেঙে যাবে। শামিনের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে আলো। প্রতিদিন কি একটা লোকের প্রেমে পড়া যায়? অনুভূতির এমন নিয়ম আছে নাকি? তাহলে হয়তো আলো প্রতিদিন এই মানুষটার প্রেমে পড়ে। যত দিন যাচ্ছে আলোর অস্তিত্ব মিটিয়ে দিয়ে এই মানুষটা যে আরও কথাবার্তা, চালচলন, জীবন বোধ দিয়ে আলোকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে এই মানুষটা জানে না। শামিন সম্ভবত পৃথিবীর একমাত্র পুরুষ যে একজন সঠিক মানুষ হয়ে ভুল সময়ে ভুলভাবে আলোর জীবনে প্রবেশ করেছে। চেষ্টা করেছে স্ত্রীর প্রতি নিজের সর্বোচ্চ ভালোবাসার যত্ন, বিশ্বস্ততা ঢেলে দিতে। আলোকে তাকিয়ে থাকতে দেখে শামিন নরম গলায় বলে। জ্বালাবো না আজ, ঘুমাও। আলো লাজুক হাসি হাসে। শামিন বাতি নিভিয়ে শুয়ে পড়ে। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। শামিন হঠাৎ বলে ওঠে। বুকে আসতে চাচ্ছ আমার? আলো দ্বিতীয়বারের মতো লজ্জা পায়। সে কখনোই নিজে থেকে শামিনের বুকে মাথা রাখে না। এই কাজটা শামিনই করে। আজ খুব ইচ্ছে করছিল আলোর শামিনের বুকে মাথা রাখতে। শামিন কিভাবে যেন টের পেয়ে গেল। আলোকে টেনে আলোর মাথাটা নিজের বুকে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে বলে ওঠে। তোমার এক্সাম শেষ হলেই আমরা একটা বেবি নেব।
আর তোমার কোনো কথা শুনবো না আমি। আমার বেবি লাগবে। আলো চুপ করে থাকে। সে তার স্বামীর হৃদস্পন্দন শুনতে ব্যস্ত। শামিন আলোকে বলে, ইসমাম খেতে গিয়েছিল টেবিলে? হুম খেয়েছে ঠিক মতো? হুম কি একটা কাণ্ড করে ফেললাম আলো। রাগের মাথায় ল্যাপটপটা ভেঙে ফেললাম। ও দীর্ঘদিন যাবত একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সব নষ্ট করে দিলাম। কণ্ঠে অনুশোচনা নিয়ে বলে শামিন। আলো স্বাভাবিক গলায় বলে, আমার হঠাৎ মনে হলো পরি মেয়েটা বেস্ট হবে, সেই জন্যই বলেছিলাম প্লিজ 2 ভাই ঝামেলা করবেন না। আর আপনাদের ঝামেলা দেখতে একটু ইচ্ছা করে না আমার। ওর যদি ইচ্ছা না থাকে তাহলে আর দরকার নেই মেয়ে দেখার।